লা তারা চিহ্ন কি কর্ম ভাই। আগে লা তারা চিহ্ন শের পেট ফুটা করবি। তারপর আটমন ইট বানবি লা তারা চিহ্ন শের গায়ে। দড়ি যেন প্লাস্টিকের হয়। ইটের গায়ে ফুটা করা আছে না? যে আছে ভাই। ইটের ফুটা দিয়া ভালো মতো ধরি ঢুকাইবি, যাতে ইট সহজে ছুরিটা না যায়। কাজটা মনোযোগ দিয়া করবি কইলাম। যদি কোনো ভুল হয় তাইলে তোর পেট কাইটা মেঘনা নদীতে ভাসাইয়া দিমু। কথাটা মগজে ভালো কইরা ঢুকাইয়া রাখো। লোকটা ফোন কাটতে যেও কাটল না। আবার বলল, নারায়ণগঞ্জে নিয়ে ফেলবি আজকের রাতের মধ্যেই। লা তারা চিহ্ন সব যেন পচে না। লাশের পচন পছন্দ না আমার। দরকার হইলে লা তারা চিহ্ন সে আপাতত বরফ দিয়ে রাখো। আর যা করবি সাবধানে। লোকটি ফোন রাখল। মুইন একটা ফাঁকা ঢোক দিল। সে এখানে নতুন এসেছে। এখনো কাজের অনেক কিছু তার শেখার বাকি। পাপ কাজের সঙ্গে জড়ানো সহজ, তবে জড়িয়ে গেলে এসব ছেড়ে বেরিয়ে আসা কঠিন। মুইন সব জানেও এখানে এসেছে। তার আব্বার সদর হাসপাতালের ভর্তি। চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। আব্বার জন্য মুইন সব করতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে সে এখানে এসেছে। এভাবেই তো আর সে মরে যেতে পারে না। তাদের কর্তা, তাদের নেতা এখন ট্রলারে নেই। সে রাতের বেলা আসেন, ভোরে আবার চলে যান। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আসেনও না। তবে মাঝে মাঝে আবার হুট করে তার আগমন ঘটে। মুইন ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত মাজতে মাজতে লুঙ্গি গিট ঠিক করে। এখন তার কাজ নেই। কাজ সব রাতে। এখন সে সোজা হাসপাতালে যাবে। তার বাবাকে দেখতে। সঙ্গে ছোট বোনটাকেও দেখে আসবে। মা মারা যাওয়ার পর ছোট বোনটা সব একা হাতে সামলেছে। কখনো কোনো আবদার করেনি। যাওয়ার সময় হাতে করে কিছু নিয়ে যাবে আজ সে। চিত্রার সঙ্গে অনেকক্ষণ যাবৎ খুঁটিনাটি কথা বলছে মোহনা। বাড়িতে এত সব কাজের মানুষ থাকলে বাড়ির বউদের হয়তো এভাবেই শুয়ে বসে সময় কাটাতে হয়। তবে চিত্রার শরীর ম্যাচমেচ করছে। ছোট থেকেই তার কাজ করার অভ্যাস। এমন কোনো কাজ নেই যা চিত্রা পারে না। এখানে আসার পর ঘরের মধ্যে বসেই থাকতে হয়েছে চিত্রাকে। তার শাশুড়ি রান্নাঘরে, নদীও রান্নাঘরে, তবে চিত্রাকে উনুনের সামনে আসতে নিষেধ করেছেন রুমানা। গালে হাত বুলিয়ে বলেছেন, তুমি আমার ফারাজের বউ, আমার ছোট পোলার বউ। তাই তুমি আমার চোখে আমার ছোট মায়ার সমান। আমার মায়া ফারিয়াও কোনো কাম করে না এই বাড়িতে। তাই তুমিও করবা না। যাও যাও, এখান থেকে যাও। তোমার সুন্দর চেহারা তৈরি হইছে স্বামীর যত্ন নেওয়ার লইগা। আমার পোলার সেবা যত্ন করাই তোমার ধর্ম। নীরুও রুমানার সঙ্গে সঙ্গেই ছিল। আর রুহি ব্যস্ত নদীর মেয়ে নুরিকে সামলাতে। বাড়িতে কি শুধুমাত্র এরাই থাকে? তবে সুলেমান এলাহি যখন বাহিরে যাচ্ছিলেন তখন তার সঙ্গে আরেকজন লোককে দেখেছে চিত্রা। বয়সে সুলেমান এলাহির থেকে হয়তো কিছুটা ছোট হবেন। তবে চিত্রার সঙ্গে তার পরিচয় হয়নি। লোকটিকে কিছু একটা নিয়ে অনেক চিন্তিত দেখাচ্ছিল। নীরু তোমার সঙ্গে কথা বলেনি বুঝি? মোহনা জিজ্ঞেস করল। চিত্রার ধ্যানে ব্যাঘাত ঘটল। সে বলল, না তো, করবেই বা কেমন করে? তার চাঁদে বসত করেছ তুমি। মানে? মজা করলাম। আমি আবার রসিক মানুষ বোন। তুমি কিছু মনে করো না। চা খাবে? এই দুপুরে চা? কেন খাও না? আমি খাই তো। যখন দুপুরে বাড়িতে কেউ থাকে না, তখন আমি ওই যে কালো পুকুরটা দেখছো ওটা দেখতে দেখতে চা খাই। মোহনা হাসল। হঠাৎ হিসহিসিয়ে বলল, ইদানিং স্বপ্নে শুধু রতারা চিহ্ন তো দেখছি। রতারা চিহ্নতে কেমন যেন নতুনত্ব ছিল। মোহনা অদ্ভুতভাবে চিত্রার দিকে তাকায়। চিত্রা তার চোখে চোখ রাখল না। সে মোহনার দৈনিক সাজসজ্জা লক্ষ্য করছে। এই বাড়িতে এখন অবধি সে শুধুমাত্র যাদের সঙ্গে কথা বলেছে তাদের মধ্যে শুদ্ধ বাঙালি ভাষায় শুধুমাত্র ফারাজ এবং মোহনাকেই কথা বলতে দেখেছে। ফারাজ এলাহিকে যেমন চিত্রা বুঝে উঠতে পারছে না, তেমনি মোহনাকেও বুঝতে পারছে না সে। তোমাদের বিয়ে কেমন করে হলো? মানে রাতে সবাই ঘুমিয়েছিলাম আর সকালে উঠে জানতে পারলাম ফারাজ এলাহি নাকি বিয়ে করেছে। ভাবা যায়, ফারাজ এলাহি বিয়ে করেছে। চিত্রা কি জবাব দিবে বুঝতে পারছে না। না জানি ফারাজ বাড়ির মানুষদের কি বলেছে। এখন যদি চিত্রা সত্য বলে দেয় তখন তো সমস্যা হতে পারে। বলবে না, স্বামীর বারণ আছে তাই না? থাক বাদ দাও। ভাবি, ভাই এসেছে, আপনাকে ডাকছে। দরজার সামনে দাঁড়িয়ে হাত ছাড়ল নীরু। তবে চিত্রার সঙ্গে কোনো কথা বলল না। চিত্রাও তেমন কোনো আগ্রহ দেখালো না। চাঁদ শব্দটা নিয়ে এখনো সে ভাবছে। বিষয়টি তার মাথায় ধরছে না। চলো চিত্রা, নিচে চলো। এখন বাড়িতে এক এক করে সবগুলো বীর। মানে এখন বাড়ির পুরুষরা বাড়িতে ফিরবে। তোমার স্বামীও বাড়ি আসবে।
সকালবেলা তোমাকে নিজের ভাগের পরোটা দিল, এখন তো তোমারও উচিত স্বামীকে কিছু একটা দেওয়া। কি আছে তোমার কাছে? চিত্রা ভাবল, তার কাছে কি আছে? কিছুই তো নেই। সে তো নিঃস্ব। কিছুই নেই নাকি? মোহনা পুনরায় জিজ্ঞেস করল। না। চিত্রার সোজাসাপটা জবাব। একটা জিনিস আছে তো। চিত্রা জিজ্ঞাসু দৃষ্টিতে মোহনার দিকে তাকালো। তোমার জীবন। পুরুষ মানুষ কিছু নেওয়ার জন্যই কিছু দেয়, তবে যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। কথাটা মোহনা খুব যে খারাপ বলেছে তাও নয়। চিত্রা মোহনার পেছনে পেছনে দোতলার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। বসার ঘরে চোখ যেতেই একসঙ্গে তিনজন পুরুষকে দেখে মাথার ঘোমটা আরো বড় করে টেনে দিল সে। পুরুষগুলো একে অপরের সঙ্গে কথা বলছিল। চিত্রার দিকে চোখ পড়তেই তাদের কথার প্রসঙ্গ বদলে যায়। এই যে এরা দুজন তোমার বড় ভাসুর। উনি হইল রাজন, আমার স্বামী। আর উনি রোশান, মোহানার স্বামী। আর উনি হইল গিয়া তোমার দেবর জোহান এলাহি, তোমার চাচা শ্বশুরের বড় পোলা। বলল নদী। চিত্রা এক মুহূর্তের জন্য চেয়ে একটা করে সালাম দিয়ে চোখ নিচে নামিয়ে ফেলল। আর আমি হচ্ছি মিসেস চিত্রা এলাহির আপন স্বামী, যার অনুমতি ছাড়া আপনি আমার স্ত্রীকে দর্শকের সামনে প্রদর্শন করছেন। কাজটা কি ঠিক হচ্ছে ভাবি? ফারাজের হাসিমাখা কণ্ঠেও কেন জানি সবাই থমকে গেল। তবে তার ভাইয়েরা কিচ্ছুটি বলল না। না মানে ফারাজ, তুমি ভুল ভাবতাছ। চিত্রা, তুমি রুমে যাও। চিত্রা অবাক হলো। সামান্য একটা বিষয় নিয়ে কেউ এভাবে বলে? কিন্তু ফারাজ, আমি তোমাকে যেতে বলেছি না। ধমকে উঠল ফারাজ। এক মুহূর্তেই বাড়ির পরিবেশ বদলে গেল। চিত্রা দেরি না করে রুমের দিকে পা বাড়াল। রাজন, রোশানের মুখে ক্ষীণ হাসি। যেন দুনিয়া উল্টে গেলেও তাদের কিচ্ছু আসে যায় না। তবে জোহান চিত্রার যাওয়ার দিকে চেয়ে রইল। তার চোখের পলক পড়ল না। চিত্রা রুমে গিয়ে ধপ করে দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বসল। এবার চোখটা নামা। ফরাজ দাঁত পিষে বলল। জোহান তখনও শান্ত, যেন কিছুই হয়নি, কিংবা কিছুই হওয়ার নেই। সে বাঁকা একটা হাসি দিয়ে বলল, গভীর নয় ত্যাগেই প্রকৃত সুখ। মনে আছে তো? রান্নাঘরে মার্জিয়া আর মারিয়া রান্নার জোগাড় করছে। পুঁইশাক ভাজি করছে মারিয়া। হেরে মারিয়া, আমার সোহাগটার রইগা তো বুক পুড়তাছে। বাপ আমার এখনো বাড়ি আইল না। আরে আম্মা, চিন্তা কইরেন না, হয়তো কোনো জরুরি কামে গেছে। আপনি জানেন না সোহাগ অনেকদিন ধইরাই এমন উথাল পাতাল শুরু করছে। আচ্ছা, উই যে চিত্রারে যে তুইলা নিয়া গেল উই পোলা, হে আমার সোহাগরে কোনো ক্ষতি করব না তো আবার? হেডা আমি কামনে কইমু? আপনার পোলার লগে যে উই মায়ের ফষ্টি নষ্টি আছে ওইটা মনে হয় উই এলাহি সাহেব জানেন না। জানলে কি আর এই ছ্যামড়িরে বিয়া করত? আচ্ছা আম্মা, হেরা কি বহুত বড় লোক? না মানে উই মায়া এত সুখ করতেছে বড় বাড়ির বউ ইয়া। হ, মনে হয়। এলাচি বাড়ির বউ হইয়া গেল মাঝখান দিয়া। সবই কপাল। আম্মা, এলাচি না এলাহি। উই হইল। বাড়ির বেল বাজতেই বাড়ি মারিয়া কাজ রেখে দরজা খুলতে যায়। তবে দরজা খুলতেই মারিয়া স্তব্ধ, নির্বাক। চিৎকার করে উঠল সে। আম্মু, তোর মুখের লাগাম আর ঠিক হইব না মনে হয় ফারাজ। রোশন পায়ের ওপর পা তুলে দিয়ে সোফায় আরো ভাবে বসল। তাদের তিন ভাইয়ের বয়সে খুব একটা পার্থক্য নেই। রাজনের বয়স 37, রোশনের 34 আর ফারাজের 30। এই বাড়ির প্রতিটি মানুষ অসম্ভব সুন্দর। দেখে মনে হয় আল্লাহ পৃথিবীতে পাঠানোর সময় কোনো কিছু বাদ রাখেননি। তবে ফারাজের গায়ের রংটা একটু বেশি ফোকা ফোকা। রাগলে মুখ কান একেবারে লাল হয়ে ওঠে। ফারাজ প্যান্টের পকেট হাত রেখে নদীর দিকে তাকায়। বাড়ির বউদের মধ্যে নদীর গায়ের রংটা একটু শ্যামলা, তবে উজ্জ্বল শ্যামলা। ফারাজ নদীকে উপেক্ষা করে তার সামনে দিয়ে ভাইয়েদের পাশে গিয়ে বসল। নদী তখনও পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে আছে। মোহনা ভোজনকের সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচলে হাত বুলিয়ে তামাশা দেখছে। বাড়ির অন্যদের এসবে আগ্রহ নেই। তারা যে যার মতো কাজ করছে। ফারাজের বাবা সুলেমান আর চাচা জুনাইদ এলাহি বাহিরে এখনো। সুলেমান সকালের নাস্তা সেরেই জেলা পরিষদের গিয়েছেন। সঙ্গে তার ভাই জুনাইদও গিয়েছেন। জেলা পরিষদে আইনশৃঙ্খলা কমিটির মিটিং আছে। কিশোরগঞ্জের অবস্থায় ভালো না। আজকাল এখানে কিশোর গ্যাংয়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া অহরহ বাচ্চা হুটহাট নিখোঁজ হয়ে যাচ্ছে। শুধু বাচ্চা বললেও ভুল হবে, নারী পুরুষও কম হওয়া হচ্ছে না, বিশেষ করে নারী। এসব সমস্যা নিয়ে জলদি মিটিংয়ে না বসলে পরে দেখা যাবে দুর্ঘটনা নিজের ঘরের দুয়ারে এসে পড়েছে। ভাবি। ফারাজ লম্বা করে নদীকে ডাক দিল। খুব। নদীর কণ্ঠে হয়, আমার ভালো মানুষ কেন জানি সহ্য হয় না। মনে হয় কলিজাটা চিড়ে বের করে ভুনা করে খাই। আচ্ছা ভাবি, আপনি এত ভালো কেন? ফারাজ একেবারে স্বাভাবিক।
সে নীল শার্টের দুটো বোতাম খুলে পা ছড়িয়ে বসল। টেবিলের ওপর রাখা আঙুরের বাতি থেকে একটা লাল আঙুর মুখের দিকে রাজনের দিকে চাইল। এবার তোমাকে মনে হচ্ছে 4 নাম্বার বিয়েটা করতেই হবে। আমার নতুন ভাবি চাই। এই ভাবি অনেক বেশি ভালো। দেখো না, একটু আগেও আমার বউটাকে সবার সঙ্গে কেমন করে পরিচয় করিয়ে দিচ্ছিল। ধুর ভাই, এত ভালো মানুষ আমার পোষায় না। যত সব ছোট্রকি কারবার। আমার ভুল হয়ে গেছে ফারাজ। আমি খারাপ উদ্দেশ্যে কিছু করিনি। নদীর কণ্ঠে আকুতি। ভুল? ওকে ফাইন। কিরে তুই হুট করে বিয়ে করলি, এটা কি করে সম্ভব? চিত্রা মেয়েটা আসলে কে বলতো? আর তুই কি সত্যি ওকে ভালোবেসে ফেলেছিস নাকি? রোশান ফারাজের দিকে মুখ ফিরিয়ে প্রশ্ন করল। ভালোবাসা? সেটা কি জিনিস? আচ্ছা, যা মনে করো। আমি আমার বউকে ভালোবাসি নাকি ঘৃণা করি সেটা আমার ব্যাপার। তবে ফারাজ এলাহির পদ্ধতি ভিন্ন। আমি ভালোবাসা দেই সব ছিনিয়ে নেওয়ার জন্য। এটা ভালোবাসা না, এটা বিষ, বুঝলে তো? আমি রুমে যাব। আরে বাল, ভাইয়ের সঙ্গে কথা বলছি দেখতে পাচ্ছেন না ভাবি? এত দিন পর বাড়িতে ফিরলাম, তাও আপনাদের মহিলাদের জন্য শান্তি নেই। আর রাজন ভাই, আপনি আপনার বউ ঠিক করেন। ঠিক করার দায়িত্ব যদি আমি হাতে তুলে নেই তাহলে কিন্তু এলাহি বাড়ি থেকে আরেকটা লাতারা চিহ্ন সবের হবে। রাজন কোনো জবাব দেয় না, শুধুই শীতল চোখে নদীর দিকে চেয়ে থাকে। নদীর লজ্জা লাগছে। এখন তো নিজের অবস্থা দেখেও মনে হচ্ছে প্রদর্শনের পাত্র। হঠাৎ রান্নাঘর থেকে কাজের মেয়ে নীলুফা এসে সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, ভাই খাউন খাইবেন না আপনারা? না, তোকে খাবো। জোহানের অদ্ভুত কথায় মেয়েটা ঘাবড়ে গেল। আজ 1 সপ্তাহ হয়নি সে বাড়িতে কাজ শুরু করেছে। কাউকে ঠিকভাবে এখন অবধি চেনে পর্যন্ত না। নীলুফার গায়ের রং ছিমছাম, নাকে একটা ছোট্ট নলক, আকসাদ দেহের প্রতিটি ভাঁজে দুরন্ত যৌবন। গলায় একটা তাবিজ ঝুলছে, চুলগুলোকে সবসময় বিনুনি করে রাখে। নীলুর মা বহু বছর ধরে এখানে কাজ করছে। তবে নীলু কাজ শুরু করার আগে কখনো এই বাড়িতে আসেনি। ফারাজ এক মুহূর্তের জন্য কপাল কুঁচকে নীলুকে দেখল। পরক্ষণেই বিরক্তিতে তার কপাল আরো কুঁচকে এলো। সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, কথার মাঝে বাহাত লুকিয়ে প্রশ্ন করল, কেন এই মেয়ে? সে কি নতুন নাকি? কেউ ওকে বলনি মেয়ে মানুষের এমন বাড়াবাড়ি আমার সহ্য হয় না। রান্নাঘর থেকে নীলুর মা জলদি ছুটে আসলেন। মেয়েকে একটা ধমক দিয়ে বললেন, তোরে কইছিলাম আমি এখানে আইতে। যাও, মুখপুরি সবার কাছে ক্ষমা চাইয়া এখান থেকে যায়। মাফ করবেন। ফারাজ কিছু বলল না, আঙ্গুল দিয়ে ইশারা করে চলে যাওয়ার নির্দেশ দিল। মেয়েটি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। তবে মেয়েটি চলে যাওয়ার পর রোশন তার পাশে বসে থাকা ফারাজকে হিসহিসিয়ে কিছু একটা বলল। ফারাজ তাতেও জবাব দিল না। রোশান উঠে গেল, মোহনাকে কাছে ডেকে বলল, আমার পেট ভরা, তুমি ওই নতুন কাজের মায়াটারে এক গ্লাস লেবুর শরবত বানায়া আমার রুমে নিয়ে আসতে কও। মোহনা কোনো জবাব দিল না। তবে রান্নাঘরে যাওয়ার সময় পেছনে থেকে জোহান ডাক দিয়ে তাকে বলল, শরবতের সঙ্গে গ্লুকোজ দিতে ভুলল ভাবি। ভাই সারাদিন ঘরে বাহিরে কত পরিশ্রম করে। মোহনা তাতেও জবাব দিল না। সে রান্নাঘরে চলে গেল। রাজন এখনো নিশ্চুপ। সে কি একটা ভেবে নদীকে বলল, ভাত নিয়ে রুমে আসো। রাজন কথা না বাড়িয়ে উঠে গেল। তবে নদীর ভয় হচ্ছে, কিছুতেই রুমে যেতে ইচ্ছে করছে না। মার্জিয়া হুতাশ করছেন। সোহাগ যে তাকে এতবার জাটকা দিবে তা সে বুঝে ওঠেনি। সারা রাত ছেলে বাহিরে থেকে এখন বাড়ি ফিরেছে বউ নিয়ে। মেয়ের গায়ের রং শ্যামা, নাম জান্নাত। মার্জিয়া রান্না রেখে কাটাকাটি করছেন। মারিয়া মাহদিকে ফোন করে সব জানিয়েছে। তবে মাহাদি এখন চাইলেও আসতে পারবে না। কাজে আছে সে। কাজের চাপ ইদানিং অনেক বেশি। সোহাগ জান্নাতকে নিজের রুমে বসিয়ে দিয়ে আসে। ফ্রেশ হতে বলে তাকে। সোহাগকে ক্লান্ত লাগছে। বাড়ির মানুষ তার মুখ থেকে জবাব শোনার অপেক্ষা করছে। তবে কাউকে কোনো কৈফিয়ত দিতে ইচ্ছে করছে না তার। কি বলবে সবাইকে? চিত্রাকে সে এতদিন ব্যবহার করেছে। এসব প্রেম ভালোবাসা কিছুই ছিল না। চিত্রাকে দেখলে শুধুই কামুকতা জাগত তার। ভালোবাসা নয় এসব বলবে। তবে জান্নাতের সামনে এসব নিয়ে ঝামেলা করতে এখন মন চাইছে না। সোহাগ মায়ের রুমে এসে বসল। তার মা আঁচলে মুখ লুকিয়ে কান্না করছেন। বাড়িতে বউ এসেছে তাতে তার কোনো আফসোস নেই। আফসোস শুধু ছেলে তাকে না বলে এমন সময় বিয়ে করেছে সে নিয়ে। আর সবচেয়ে বড় কথা, সোহাগ এখনো বেকার। সংসার চালাতে এমনিতেই তাদের কষ্ট হয়। তার ওপর ঘরে নতুন একজন এসে জুটেছে। এখন একে কি খাওয়াবে? সোহাগ মায়ের পাশে বসে বলল,
জানি তোমার মনে অনেক প্রশ্ন। জান্নাতের ভরণপোষণের দায়িত্ব নিয়েও চিন্তা তোমার মধ্যে। কিন্তু চিন্তা কইরো না, আমি সব ব্যবস্থা কইরাই বিয়ে করছি। সোহাগ নিজের সঙ্গে আনা একটা ব্যাগ খুলে মায়ের হাতে দিয়ে বলল, খুইলা দেখ। মার্জিয়া চোখ মুছে ব্যাগ খুলে দেখল এক ব্যাগ টাকা। চোখ তার ছানাবড়া। এত টাকা! আস্তে আম্মা, এখন কোনো প্রশ্ন কইরো না। জলদি আমাগো দিন বদলাইব। আমি সোহাগ দিন বদলাইয়া দিমু। তুই কোনো খারাপ কাজে জড়াইয়া যাস নাই তো বাপ? মাথা খারাপ হয়েছে তোমার? তবে ভেতরের কথা যেন ফাঁস না হয়। তুই না চিত্রারে ভালোবাসতি? বাসতাম, তবে এখন বাসি না। আর সে এখন অন্যের বউ। অন্যের খাওয়ার জিনিসে সোহাগের নজর নাই। মার্জিয়া থমকে গেলেন। সন্দিহান কণ্ঠে ছেলেকে জিজ্ঞেস করলেন, চিত্রার যে বিয়া কইছে ওইটা তুই কেমনে জানোস? ওর বিয়ার সময় তো তুই নিখোঁজ ছিলি। ফারাজ রুমে এসে শার্ট খুলে এসি বাড়িয়ে দিল। ইদানিং যেই গরম পড়েছে। ফারাজের ঘরে অনেকগুলো ইংরেজি ম্যাগাজিন ছিল। চিত্রা সেখানে থেকে একটা ম্যাগাজিন নিয়ে চোখ বুলাচ্ছে। খিদে পেয়েছে তার। তবে এমন লোকের সঙ্গে তার বিয়ে হয়েছে যে কিনা তাকে অনাহারে রাখিয়ে মারতে যায়। মানে লোকটা হাতে ভাতে সব দিক দিয়ে তাকে মারার জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছে। হঠাৎ কাজের মেয়ে রুমে এসে খাবার দিয়ে যায়। চিত্রা একবার আর চোখে খাবারের দিকে তাকায়। খাবার দেখে ক্ষুধা আরো বেড়ে গেছে। তবে একটা প্লেট কেন? বউ, এই বউ, খালি কি ম্যাগাজিন পড়ে পেট ভরবে? আসো একটু আদর করে তোমার মনটাও ভরিয়ে দেই। চিত্রা আবার অবাক হলো। এটা কি মানুষ নাকি গিরগিটি? একটু আগে নিচের সকলের সঙ্গে কেমন আচরণ করলো আর এখন পীড়িত একেবারে গলে গলে পড়ছে। আপনি এত বেহা কেন? আর সকলের সঙ্গে এমন ব্যবহার করেছেন কেন? কয়টা রূপ আপনার? আমি শুধু তোমার জন্য বেহা বউ। তবে রূপ হাজারটা থাকলেও তোমার জন্য ভালোবাসার রূপটাই রেখেছি। আসো না একটু কাছে, মনটা আমার বড্ড ক্ষুধার্ত। একক উদ্ধৃতি চিহ্ন। ফারাজ গলা ফাটিয়ে গান গায়। আয় না করি ফষ্টি নষ্টি, দেখতে নোনতা খেতে মিষ্টি। থাম থাম থাম। চিত্রা চেঁচিয়ে ওঠে, নষ্টামি না করে গিয়ে ভাত খান। আমার মাথা কেন খাচ্ছেন? খাবারের আকাল পড়েছে নাকি? খাবার তো দুনিয়াতে অনেক আছে। তবে আমার বউয়ের থেকে সুস্বাদু দুটো নেই। আসো বউ, আজ তোমাকে খেয়ে একটু টেস্ট করি। চিন্তা করো না, আমি আবার ভালো রিভিউ দিতে পারি। ফারাজ চিত্রার ম্যাগাজিনটা হাত থেকে নিয়ে নিল। চিত্রা অবাক হয়ে তাকানোর সুযোগও পেল না। এরই মধ্যে ফারাজ তাকে নিজের কোলে টেনে নিল। চিত্রার শ্বাস ভারী হয়ে এল। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই ফারাজ তার ঘাড়ে হাত রেখে মাথা নিজের দিকে টেনে নিল। সময় যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছে। ফারাজ চিত্রার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। গভীর একটা চুমু এঁকে দিল। চিত্রা শিউরে উঠল। হাত দুটো দিয়ে ফারাজের বুকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল। কিন্তু ফারাজের শক্ত আলিঙ্গন হতে নিজেকে ছাড়িয়ে নেওয়া অসম্ভব হয়ে উঠল। চিত্রার হৃদস্পন্দন বেগ পায়। শ্বাস বন্ধ হয়ে আসছে। বুকের ভেতর ঝড় বইছে। কয়েক মুহূর্ত পর ফারাজ ধীরে ধীরে তাকে ছেড়ে দিল। চিত্রা হাঁপিয়ে উঠছে। বড় বড় নিঃশ্বাস ফেলছে। তার চোখে মুখে বিস্ময় আর বিভ্রান্তি। ফারাজ ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। চিত্রার দিকে তাকিয়ে চোখ মেরে জিজ্ঞেস করল, কেমন লাগলো বউ? চিত্রার আগে কটমট করছে। ফারাজকে ধাক্কা মেরে নিজের কোল থেকে সরিয়ে দাঁত পিষে সে জবাব দিল, এলাচের মতো লেগেছে। বুঝতে পেরেছেন মিস্টার এলাচি? অসভ্য লোক কোথাকার। তারা চিহ্ন অর্ষণ মামলা দিয়ে যদি আপনাকে হাজতে না পাঠাই তবে আমার নামও চিত্রাঙ্গনা নয়। আমার নামে মামলা ঠুকে কি লাভ? ও, আমাকে কারাবন্দি করে প্রিয় প্রেমিক সোহাগের কাছে যাওয়ার ফোন দিয়ে এটেছ? ফারাজ এলাহির কণ্ঠে বিদ্রুপের শীতল ঝলক। চিত্রা অবাক হল না, কারণ সে জানে ফারাজ এলাহি চতুর খেলোয়াড়। সে খেলায় জয়লাভের প্রস্তুতি নিয়েই মঞ্চে নেমেছে। চিত্রার ঠোঁটে একরাশ তিক্ততা জমে। আপনি সব জেনে শুনেও আমাকে কেন বিয়ে করলেন? বলুন কেন? ফারাজ নির্লিপ্ততার কণ্ঠে উত্তর দেয়, টাইম পাস করার জন্য। আসলে 30 বছর ধরে সুখে থাকতে থাকতে জীবনটা কেমন যেন বোরিং হয়ে গিয়েছিল। তাই বিনোদনের জন্য বিয়েটা করলাম আর কি। চিত্রার ভ্রু কুঁচকে যায়। তাহলে আপনার কাছে বিয়ে মানে নিছক সময় কাটানো, টাইম পাস? কিন্তু আমাকেই কেন? আমাকেই কেন বেছে নিলেন? দুনিয়ায় কি সুন্দরী মেয়ের অভাব নাকি? সুন্দরী মেয়ে তো দুনিয়ায় অহরহ আছে, তবে তারা কেউ যে তুমি নও বউ। আমার যে তোমাকেই লাগতো। ফারাজ হেসে উঠল। ধীর পদক্ষেপে এগিয়ে এসে ভাতের প্লেট বাড়িয়ে দিল চিত্রার দিকে। ক্ষুধা পেয়েছে? নিজেও খাও, আমাকেও খাইয়ে দাও। চিত্রা ঠান্ডা চোখে তাকায়। আপনার নিজের হাত নেই?
আছে, তবে নিজের আপন একটা বউ তো আছে। ফারাজ কণ্ঠে অবজ্ঞার ছোঁয়া এনে বলল, তোমাকে বিয়ে করেছে কি শুয়ে বসে থাকার জন্য নাকি? নিজস্ব সম্পদের যত্ন নিজেকেই নিতে হয়। আজ থেকে আমার সব কাজ তুমি করবে। এমনকি আমার আন্ডারপ্যান্টটাও তুমি ধুয়ে দেবে। আর কতকাল নিজের সম্পদ পরের হাতে ধোয়াব? চিত্রা দীর্ঘশ্বাস ফেলে। যুক্তি এখানে বৃথা। ফারাজ এলাহির সাথে তর্কে নামা অর্থহীন। এ যেন এক অসম যুদ্ধে ক্ষয়িষ্ণু সৈনিক হয়ে দাঁড়ানো। তাই সে কোনো কথা না বাড়িয়ে চুপচাপ ভাতের থালা হাতে তুলে নিল। লড়াইয়ে হার মানা মানেই পরাজয় নয়, কখনো কখনো তা প্রতিশোধের নতুন অধ্যায়ের সূচনা। যদি ফারাজের খেয়াল প্রশমিত হয়, যদি সে একবার দয়া করে তাকে বাজিতপুরে নিয়ে যায়, তাহলেই চিত্রা চলবে। অন্তত সোহাগের মুখোমুখি তো সে হতে পারবে। ও হ্যাঁ, চিত্রা তো বলেই গিয়েছিল দয়া জিনিসটা যে ফারাজ এলাহির কাছে মূল্যহীন, ছোটলোকি ব্যাপার কিংবা ক্ষমতার সুরেলা নিষ্ঠুরতায় বাধা এক পাষাণ শব্দ। চিত্রা বড় বড় লোকমা তুলে ফারাজকে খাইয়ে দেয়। ফারাজ নিঃশব্দে শুধু ভাত গপগপ করে গিলে। কাউকে খুনও করে এসেছেন নাকি? শুনেছি মানুষ খুনও করা খাটুনির কাজ। আর খাটুনির কাজ করলে ক্ষুধা একটু বেশিই লাগে। ফারাজের হেঁচকি উঠে যায়। চিত্রা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, আমি বাড়ি যাব। নিয়ে যাবেন? বাড়ির কথা মনে পড়ছে। আর এখনো কিন্তু আপনার থেকে আমার অনেক কিছু জানার বাকি। আমাকে বিয়ে করলেন কেন তার যথাযথ উত্তর কিন্তু আমি এখনো পাইনি। আমি আর খাবো না। ফারাজ উঠে ওয়াইন কুলার থেকে একটা হুইস্কির বোতল বের করে নিমিষেই কর্ক খুলে গটগট করে পান করল। ফারাজের বিশালাকৃতির রুম, জমিদারি বাড়ির মতো বাহ্যিক আভিজ্ঞান। কিন্তু ভেতরের আসবাবপত্র সবই বিদেশি, আধুনিক ডিজাইনের মোড়ানো। ফারাজের পুরো রুমটা কালো আর মেরুন রঙের সংমিশ্রণে সাজানো হয়েছে। কালো আর মেরুন রঙের প্রতি তার অদ্ভুত টান আছে। এ রং দুটো যেন তারই অপ্রকাশিত অনুভূতির বহিঃপ্রকাশ। আলাদাভাবে রং দুটো পছন্দের কোনো কারণ নেই। রং দুটো ভালো লাগে, হয়তো এটাই ভালো লাগার কারণ। ফারাজ হুইস্কির বোতল নিয়ে বারান্দায় দাঁড়ায়। প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরে। তবে লাইটার, লাইটার কোথায় গেল? কি লাইটার খুঁজছেন বুঝি মিস্টার এলাহি? চিত্রা লাইটার জ্বালিয়ে ফারাজের ঠোঁটে চেপে ধরা সিগারেটটা ধরিয়ে দেয়। ফারাজ অপলক দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে সিগারেটে একটা টান দেয়। গাল ভর্তি ধোঁয়া ছাড়ে চিত্রার মুখের ওপর। ধোঁয়ার কারণে চিত্রার কাশি চলে আসে। সে আঁচল মুখে চেপে ধরে। ফারাজ সিগারেটটা টোকা মেরে বেলকনি দিয়ে নিচে ফেলে দেয়। চিবুক শক্ত করে প্রশ্ন করে, সামান্য সিগারেটের ধোঁয়া তুমি সহ্য করতে পারো না, আর সারাটি জীবন ফারাজ নামক নিউক্লিয়ার বোমাকে কি করে সহ্য করবে? আমাকে বিয়ে করেছেন কেন? জবাব দেন। জবাব দেন বলছি। ফারাজের মুহূর্তেই মাথা গরম হয়। যেসব জিনিস সে পছন্দ করে না সে সব জিনিসই বারবার সঙ্গে করা হচ্ছে। কেন? বেশি ভদ্রতা দেখাচ্ছে তাই বলে। আসলেই দুনিয়ায় ভণ্ডামি চলে, ভদ্রতা নয়। ফারাজ বাম হাতে হুইস্কির বোতলটা আরো শক্ত করে চেপে ধরে মুহূর্তেই ডান হাত দিয়ে চিত্রার গলা চেপে ধরে। হুট করে এমন আক্রমণ বোধহয় আশা করেনি চিত্রা। তাল সামলাতে না পেরে বেলকনির রেলিংয়ের সঙ্গে পিঠ থেকে যায় তার। ফারাজের মুখটা দগ্ধ হয়ে উঠেছে। ঠিক যেমন খড়ের গাদায় জ্বলন্ত মশাল পরলে আগুন জ্বলে ওঠে। চিত্রার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফর্সা মুখটা তারা চিহ্ন তোজবার মতো লাল হয়ে এসেছে। তার চোখ ক্রমে বিবর্ণ হয়ে এসেছে। দমবন্ধ হওয়ার পথে। চোখ উল্টে আসছে। ফারাজ দাঁতে দাঁত পিষে বলল, আরেকবার যদি তোর মুখ থেকে প্রশ্ন বেরোয় তাহলে তারা চিহ্ন বাই করে তোর তারা চিহ্ন সহ আমি রাস্তার কুত্তাদের খাওয়াবো। কথাটা যেন তো কান দিয়ে ভালো করে ঢুকে। চিত্রার চোখ বেয়ে অশ্রু ছলছল করছে। গলা থেকে তার ভোঁতা আর্তনাদ বেরিয়ে আসছে। ফারাজ, মরে যাচ্ছি। ফারাজ ছাড়ে না, বরং শক্তি আরো বাড়িয়ে দেয়। ছোট্ট একটা জান বের করতে এত পরিশ্রম। আসলেই মানুষ খুনও করতে কষ্ট আছে। আচ্ছা, এই তো একটু পর চিত্রার শরীর থেকে জানটা মুক্তি পাবি। তখন ফারাজ কি করবে? আবারও কি কলিজা ভুনা দিয়ে ভাত খাবে? ফারাজকে তখন ভাত খাইয়ে দিবে কে? চিত্রার চোখ বন্ধ হয়ে আসে। চোখটা মেলার চেষ্টা করল সে। তবে পারল না, আর পারবে না। সময় যে শেষ। এই বউ, তুমি কি সাপটাপ নাকি? মানে নাগিন? সাপেদের মতন এমন চোখ মেলে ঘুমাচ্ছ কেন? চিত্রার হুঁশ ফিরে। সে নিজেকে একবার দেখে, ভালো করে দেখে। করিতার তো কিচ্ছু হয়নি। ফারাজের দিকে একবার তাকায় সে। ফারাজ কসরত করে এখন ঘর্মাক্ত। স্মিথ মেশিনের সাহায্যে বেঞ্চ এবং শোল্ডার প্রেস করে উঠেছে সে।
ফারাজের ফোকা ফোকা নগ্ন বুক, পরনে কালো একটা ট্রাউজার, কসরত করা শরীরের ভাঁজে ভাঁজে পুরুষত্ব স্পষ্ট। বুকটা সামান্য কালো লমসে আবৃত, বা বুকের ওপর একটা কাটা দাগ। চিত্রা চোখ সরিয়ে নেয়। না না, চোখ সরাচ্ছ কেন? দেখো না একটু, ব্যায়াম করে তোমার জন্যই তো শরীর বানিয়েছি। চিত্রা উঠে যায়, চোখ মুখ এখনো খোলাটে লাগছে। মুখে পানি দিবে সে। এতক্ষণ সে কি দেখেছে এসব? ভয়ানক কল্পনা। খাটের কোণে মেঝের অপর বসে নদী কাঁদছে। শরীরে কোনোরকমের শাড়িটা দেওয়া, সিগারেটর জ্বলন্ত আগুনের শরীরের নানা জায়গায় গর্ত হয়ে গেছে। শরীর জ্বলছে, তবুও নদী চিৎকার করে কান্নার সাহস পাচ্ছে না। সে জানে তার স্বামীর রাজন মেয়ে মানুষের কান্না সহ্য করতে পারে না। কাঁদলে হয়তো এবার তাকে মেরেও ফেলতে পারে। রাজন ধূর্ত পুরুষ মানুষ, গালভর্তি চাপাদারি, সবসময় সাদা পাঞ্জাবি পরে থাকে। তাকে কখনো শার্ট পরতে দেখা যায় না। অবাধ্যতা তার পছন্দ নয়। রাজন সিগারেট ফেলে বিছানা ছেড়ে উঠে বসল। লুঙ্গি ঠিক করে নদীর দিকে চেয়ে বলল, রুহুর মায়া তোর কুইমা গেছে তাই না? এটাই তোর শেষ সুযোগ। আরেকবার তোর পাকনামি দেখলে সবচেয়ে ভয়ঙ্কর মৃতারা চিহ্ন তত্ত্বটা আমি তোরেই দিমু যাতারা চিহ্ন নোয়ারের বাচ্চা। রাজন ড্রয়ার থেকে আরেকটা সাদা লুঙ্গি বের করল। লুঙ্গিটা কাঁধে ঝুলিয়ে গোসলে চলে গেল। তবে যাওয়ার আগে নদীর পিঠে আরেকটা লাথি মাতারা চিহ্ন রতে ভুলল না সে। নদী মেঝেতে উপর হয়ে পড়ে কাঁদছে। তাকে বাঁচাতে আগেও কেউ আসেনি, আর হয়তো কখনো কেউ আসবেও না। নদীর পাশের রুমের বারান্দায় রাজনের ছোট বোন দাঁড়িয়ে আছে। সে জানে তার ভাবির সঙ্গে কি হয়েছে, তবে ভাবিকে রক্ষা করার মতো সাহস তার মধ্যেও নেই। এমনিতেও তার স্বামী বাড়ির ঘরজামাই, তাই তারা কেবলই এই বাড়ির আসবাবপত্রে জমে থাকা ধুলোর মতো, যার কোনো মূল্য নেই, যাকে কেউ পছন্দ করে না। ফারাজের বউয়ের নাম কিরে? ফারিয়া পেছনে ফিরে তাকায়, জোহানকে দেখতে পায়। জোহান তার রুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে নির্লিপ্ততা হাসি। কিরে, মৌনব্রত নিয়েছিস নাকি? চিত্রা, কেন? ফারাজের চয়েস আছে বলতে হবে। কড়া জিনিস বাড়িতে এনেছে। তোমার ভাবি হয় চিত্রা, অন্যের পাত্রে মুখ দেওয়া কবে বন্ধ করবে? জোহান এক লহমা চুপ থেকে জবাব দেয়, মুখ দিচ্ছি না রে, এই প্রথম ইচ্ছে করছে জীবনটা বের করে মিসেস এলাহির হাতে ধরিয়ে দেই। সন্ধ্যা নেমেছে। হিলুচিয়া গ্রামের আকাশ ধীরে ধীরে গভীর অমানিসায় ঢেকে যাচ্ছে। ধানক্ষেতের আলপথ ধরে দিনের শেষে ঘরে ফিরছে মানুষ। কেউ কাঁধে কাস্তে, কেউ বা মাছ ভরা ঝুড়ি হাতে। বাঁশঝাড়ের মাথায় সূর্যের শেষ আলো ফিকে হয়ে এসেছে। নদীর বুকে রক্তিম আভা ফেলে ডুবে গেছে দিনের শেষ সূর্য। দূরে মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজান। সেই সুরের মাঝে মিলিয়ে যাচ্ছে জেলেপাড়ার ঘর থেকে ভেসে আসা হারিকেনের টিমটিম আলো। জলিল আজ খুশি। অনেকদিন পর কপাল খুলেছে। বড় বড় রুই আর পাঙ্গাস ধরা পড়েছিল কাল রাতে জালে। বাজারে ভালো দামও পেয়েছে, হাতে টাকা এসেছে। তাই ভাবলো আজ জুনাইফার পছন্দের কিছু আনবে। 7 মাসের অন্তঃসত্ত্বা তার বউ। কত কিছুই তো খেতে ইচ্ছে করে এ সময়, কিন্তু সে কখনো কিছু চায়নি। জলিল নিজেই নিয়ে এসেছে 2টো কবুতরের বাচ্চা। জুনাইফার কবুতরের মাংস অনেক পছন্দ। আধার ঘনিয়ে এসেছে, এখন শুধু বাড়ি পৌঁছাতে পারলেই হয়। জলিলের বাড়ি ঘোড়াউতরা নদীর তীরে। জেলেপাড়ার মানুষ সে। জলিলের স্ত্রীর পরিবারে কেউ নেই, এতিম মেয়ে সে। আজ কবুতর 2টো দেখলে হয়তো অনেক খুশি হবে। হেসে বলবে, এগুলা আমার জন্যে আনছেন। আচ্ছা, আমনে আমারে কতখানি ভালোবাসেন। জলিল তখন জুনাইফার কপালে চুমু খেয়ে বলবে, ওই যে নদীর পানি দেখতাছ তো না, জুনাইফা, আমার ভালোবাসা তার চেয়েও হহুত, তার চেয়েও বেশি ভালোবাসি আমি তোরে। ভাঙ্গারি রাখার পরপরই সে হাত ছাড়ল। কিরে জুনাইফা, কই গেলি? দেখ, তোর লাইগা কি আনছি। কোনো সাড়া নেই, আশপাশ নীরব, শুধু রাতের পোকাদের একঘেয়ে ডাক। জলিল বাড়ির উঠানে দাঁড়িয়ে কবুতর 2টো জমিনে রেখে লুঙ্গির দিক ঠিক করে একবার চারপাশে তাকায়। বাড়ি আজ কেমন যেন অন্ধকার আচ্ছন্ন। জুনাইফা বাহিরে হ্যারিকেন কেন জ্বালালো না? জলিল আরো কয়েকবার জুনাইফার নাম ধরে ডেকে ঘরে প্রবেশ করল। মাটির ঘর তাদের। জলিলের আজকে আর দরজায় কড়া দেওয়ার প্রয়োজন হয়নি। দরজা আগে থেকেই খোলা ছিল। জলিলের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে ধীর পায়ে ঘরের ভেতর প্রবেশ করল। ঘরের মধ্যে টুকটাক কিছু জিনিস ছিল, তাও ছড়িয়ে ছিটিয়ে আছে। বুকের ভেতর কেমন যেন একটা চিনচিনে ভয় জেগে উঠল জলিলের। সে ফাঁকা ডোকগিলির শয়নকক্ষে যেতেই ভেতরটা থমকে যায়। ঘরের মধ্যে কুপি জ্বলছে, মৃদু তার আলো। 4-5 জন যুবক রুমের ভেতর উপস্থিত।
জন বসে আর 3 জন দাঁড়িয়ে। জলিলের চোখ তার স্ত্রীকে খুঁজে। জুনাইফাকে চৌকির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। মুখে কাপড় গুজে দেওয়া, হাত পা বাঁধনে আবদ্ধ, শাড়ির আঁচলটা বুকের ওপর থেকে সরে মাটিতে হামাগুড়ি খাচ্ছে। শরীরের নানা জায়গায় ক্ষত, কপাল থেকে একদলা মাংস উঠিয়ে নেওয়া হয়েছে। সেখানটায় তাজা তারা চিহ্নিত শুকিয়ে জমাট বেঁধে গেছে। জলিল দৌড়ে জুনাইফার দিকে এগিয়ে আসতেই দাঁড়িয়ে থাকা ছেলে 3টে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে তার ওপর। তোরা আমার জুনাইফার লগে কি করছো তো? ক্যাডা তোরা? জলিলের ক্ষিপ্ত কণ্ঠ। কিন্তু কেউ কোনো উত্তর দিন না, বরং একজন দমকা হাওয়ার মতো উঠে এসে তার পাঁজরে রডের বাড়ি বসিয়ে দিল। মুহূর্তে একটা বিকট শব্দ ছড়িয়ে পড়ল ঘরে, হাড় ভাঙার শব্দ। উফ! জলিলের মুখ থেকে বেরিয়ে এল গুমরে ওঠা শব্দ। তবুও তারা থামল না। একের পর এক আঘাত আসতে লাগল। মাথা ফেটে তারা চিহ্নিত ঝরছে, চোখ ফুলে অন্ধকার। জুনাইফা ছটফট করছে, তার গোঙানি কান্নার মতো শোনাচ্ছে। চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। একটা চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো এক যুবক। মুখে ব্যঙ্গের হাসি। তার নাম সিফাত। সে ধীরে ধীরে এগিয়ে এসে রডের মাথাটা জলিলের চিবুকে ঠেকিয়ে বলল, শালা মারা খায়াও দেখি তোমার হম ফুরায় না দেখি। শরীর ভরা চুলকানি কেন এত? জলিল আবারও গর্জে ওঠার চেষ্টা করে, তবে কিছু করার আগে পিঠের ওপর আরেকটা বাড়ি পড়ে। আবারও পিঠ ভেঙে নিয়ে পড়ে জলিল। সে অস্পষ্টভাবে ফুসফুস করল, আমার বউরে ছাইরা দে। তুই জানোস তোর আজরাইলরা কেন এখানে আসছে? ওলে বাবা জানোস না, খাড়া একটা দোজ নিয়ালই। তারপর তোরে আরামসে সব কইতাছি। সিফাত পাশের ছেলেটার দিকে তাকাতেই সে পকেট থেকে একটা সিরিঞ্জ বের করে হাতে তুলে দেয়। সিফাত হোলস্টার থেকে একটা পিস্তল করে সিরিঞ্জের সঙ্গে মেঝেতে রাখল। তারপর দাঁড়িয়ে থাকা ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, এই সোহেল রামদা কই? ওইটাও দে। জুনাইফার পাশে দাঁড়িয়ে থাকা সোহেল হাতের রামদাটা এগিয়ে দেয় সিফাতের দিকে। সিফাত দা, পিস্তল আর ড্রাগস 3টাই জলিলের সামনে সাজায়। ঘাড় চুলকে তারা চিহ্নিতের দিকে চেয়ে বলে, জীবনে কিছু জিনিস দেখাও না দেখার ভান ধরতে হয়। সব কিছুতেই যদি এত ফাল পারস তো মারা তো খাইবি। মানলাম আমাগো বড় ভাইয়ের কোনো একটা কাম তোর চোখে পইড়াই গেছে, তাই বইলা তুই পুরো কিশোরগঞ্জের অলিতে গলিতে সব কইয়া বেড়াইবি। সিফাত জুনাইফার দিকে তাকালো, ফের জলিলের দিকে চেয়ে বলল, বউয়ের বাচ্চা হইব, ভালো, তবে বাচ্চাটার কপাল পুরারে। চাই হোক, না পারবো হে দুনিয়াতে আইতে, না পারবো মাদারে দেখতে, আর না পারবো বাপরে দেখতে। খারা শোনা, তোর বাচ্চারে বাহিরে আইলা কই? তুই দুনিয়ায় আসার আগেই মূর্ছত তোর বাল পাকনা বাপের রইলা। জলিলের চোখে জল, তার কণ্ঠ মিইয়ে এসেছে। তবুও সে বলল, আমারে যা করার কর, আমার বউ বাচ্চারারে ছাইরা দে। ছেলেগুলো উচ্চস্বরে হেসে উঠল। সিফাত এবার হাতের রডটা শরীরের শক্তি দিয়ে জলিলের গলার মধ্যে ঢুকিয়ে দেয়। গলার রোগ ছিঁড়ে তাজা তারা চিহ্নিত বেরিয়ে আসে। জলিল তারা চিহ্নিত বমি করে। শরীর তার ঢলে পড়ে। শরীরে আর এক ফোঁটাও শক্তি বেঁচে নেই। জলিলের চোখ এখনো খোলা, তবে চোখে কেবলই অশ্রু জমে আছে। এই চোখে লুকিয়ে আছে স্ত্রী সন্তানকে বাঁচানোর অর্তনাদ। সিফাত ছেলেগুলোর দিকে ইশারা করতেই তারা জুনাইফার হাত পায়ের বাঁধন খুলে দেয়। জুনাইফা হাতরে স্বামীর কাছে যেতে নিলে সোহেল তার চুলের মুঠি টেনে ধরে চৌকিতে দুরুম করে ফেলে। উপর হয়ে পোড়াটাতে পেটে ভয়ানক ব্যথা অনুভব হয়। আল্লাহ বলে চিৎকার করে উঠে। 4জন ছেলে মিলে শক্ত করে চেপে ধরে জুনাইফার হাত পা। সিফাত হাতে বড় ছুরিটা নিয়ে এগিয়ে আসে। মুখে বিশ্রী হাসি এঁকে জলিলকে উদ্দেশ্য করে বলল, আমাদের ভাইয়ের নামে অভিযোগ করার ফল দেখ জলিল, ভালো কইরা দেখ। আমরা মানুষের দ্বিতীয়বার সুযোগ দেই না। নদীর ঘাটে যা দেখছো তো তা পেটের মধ্যে রাখলে হয়তো আজকে ভাই তোর অবস্থায় বদলাইয়া দিত। তবে সবই হইল কপাল। জলিলের জুনাইফার পেটের ওপর ছুরি চালায় সিফাত। হেসে ছেলেগুলোকে বলল, চল দেখা যাক বাচ্চাটা মায়া নাকি পোলা। জলিলের দেহে তখনও খানিকা নিভু প্রাণ ছিল, তবে সে কিছুই করতে পারছে না, শুধু জলি গড়াচ্ছে। মাটির তৈরি মেঝের তারা চিহ্নিতের বন্যায় ভেসে গেছে। আর একটু পর এই মাটির দেহ হয়তো মাটিতে মিশে যাবে। তবে তারা চিহ্ন তত্ত্বটা এত জঘন্যভাবে কাপুরুষের মতো না হলেও পারত। তারা চিহ্ন তত্ত্বর থেকে যন্ত্রণা হচ্ছে স্ত্রী সন্তানকে বাঁচাতে না পারা। তাদের নিষ্ঠুর পরিণতি নিজ চোখে দেখা। জুনাইফাও নিজেকে বাঁচাতে একসময় ব্যর্থ হয়। জুনাইফা হাফ ছেড়ে দিয়ে নেতিয়ে পড়লে সিফাত প্রাণ ভরে হাসে। নিজের কাজ শেষ করে শার্ট পরতে পরতে ছেলেগুলোকে বলে, ওগরে আর মারতে হইব না।
আমরা ভাইয়ের কাম কইরা দিছি, তবে প্রামাণও তো রাখা যাইব না। ঘরে আগুন লাগাইয়া দে, মানুষ মনে করব দুর্ঘটনায় জান খোয়াইছে। ছেলেগুলো তাই করে, আগুন লাগতেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে সবাই। ঘাটে নৌকা অপেক্ষা করছে তাদের জন্য। নৌকা দিয়ে কিছুটা গিয়ে ট্রলারে উঠবে সবাই। অনেকটা পথ গিয়ে সিফাত আরেকবার পেছনে ফিরে তাকায়। দাউ দাউ করে আগুন জ্বলছে। হয়তো এতক্ষণে গর্ভের বাচ্চাটাও আগুনের আঁচ টের পেয়েছে। মনে মনে হয়তো মায়ের প্রতি খুব করে অভিমান করে বলছে, আমাকে কেন বাঁচালেন আমা, আমার তো কোনো দোষ ছিল না। সন্ধ্যা হয়েছে সেই কখন। ফারাজ চিত্রার পেটের ওপর থেকে শাড়ি সরিয়ে শক্ত করে তার কোমর চেপে ধরে উবুর হয়ে ঘুমাচ্ছে। দাম শরীরে কাপড় থাকলে নাকি এলাহি সাহেবের আবার ঘুম আসে না, গরম লাগে, চা চুলকায়, অ্যালার্জির সমস্যা আছে, কত কি আরো। আচ্ছা মেয়েদের কি এসব সমস্যা হয় না? কইতারা তো এভাবে ঘুমায় না। চিত্রার ভীষণ রাগ হয়, তার ওপর এই লোক আবার স্বামীর অধিকার দেখাচ্ছে। কি শক্তভাবে চেপে ধরে আছে তার সরু কোমরটাকে। মনে হচ্ছে বাপ দাদার সম্পত্তি, বৈধ স্বামী বিধায় সব সহ্য করছে। তা না হলে জায়গা মতো গুঁতো মেরে বংশের বাতি ফুটো করে দিত। চিত্রা নিজেকে ছাড়ানোর জন্য নড়েচড়ে ওঠে। তাতে কাজ হয় না, বরং ফারাজ তাকে নিজের বুকে আরো শক্তভাবে গেঁথে নেয়। চিত্রা ঠোঁট উল্টে বলে, এর মানে আপনি ঘুমাননি, ইচ্ছে করে এসব করছেন, ছাড়ুন। ফারাজ চিত্রার বুকের মধ্যিখানে মুখ গুজে জড়ানো কণ্ঠে বলল, আরে বউ, এত নড়াচড়া কেন করো? মির্কি রোগ আছে নাকি? আমার তো নেই, তবে মনে হচ্ছে আপনার আছে। আচ্ছা, আপনার গা থেকে সবসময় এলাচির গন্ধ আসে কেন? ফারাজ মাথা উঠিয়ে বলে, আমি ক্লাইভ ক্রিস্টিয়ান পারফিউম রিজার্জে। কত দাম এটার ধারণা আছে? গন্ধ গন্ধ করছো কেন? ঘ্রাণ বলো। চিত্রা তাচ্ছিল্যের সঙ্গে বলে, ভালোই তো। এত টাকা খরচ করে আপনি তাহলে বউ কিনেন দেখছি। ফারাজ ভ্রু কুঁচকে চিত্রার দিকে চোখ তুলে তাকায়। গালে একটা চুমু দিয়ে বলে, তোমায় দেখে না আমার বড্ড আদর ডোনেশনের ইচ্ছে হচ্ছে। ক্লোজ আপ প্রিয়তমা, দূরে যান তো, কাছে আসার চেষ্টা করলে ঘুষি মেরে নাক বোচা করে দিব। ফারাজ হেসে এক ঝটকায় উঠে চিত্রার ওপরে ঝুঁকে হাত দুটো শক্ত করে চেপে ধরে বলে, আজ তো ডোনেশন আমি করবই বউ। দেখি কিশোরগঞ্জের আগুন সুন্দরী আমার মানবসেবা থেকে নিজেকে কি করে বঞ্চিত করে। ফারাজ চিত্রার আরো কাছে এগিয়ে আসতেই চিত্রার ভয়ে চোখ মুখ খিচে আসে। ফারাজ ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে যাওয়ার আগেই চিৎকারের মনোযোগ নষ্ট হয় তার। অন্দরমহল থেকে কারো কান্নার শব্দ আসছে, আর্তনাদের শব্দ ভেসে উঠছে। চিত্রা ছটফট করে ওঠে, সরুন বলছি, আমাকে যেতে দিন। ফারাজ বিরক্ত হয়ে চিত্রাকে ছেড়ে দিয়ে মুখ গোমরা করে বলে, শালার জনগণ কি আমাকে বাসরটা এই জন্মে আর করতে দিবে না? আজকাল দেশে আর ভালো মানুষ নেই রে, এখন মানুষ মানবসেবাও করতে দেয় না। উদ্ধৃতি চিহ্ন।